আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় অর্থাৎ প্রতিদিন আমরা নানাবিধ কাজ করতে গিয়ে এমন কোনো সমস্যা হয় না যেটা আমরা ফেস করি না, এবং সেই সমস্যাগুলো কিন্তু আমরা যদি দেখি সেটি হচ্ছে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা বা স্পাইনে ব্যথা। এবং এই ব্যথাগুলো নিয়েই কিন্তু আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। আপনাদের সাথে আছে আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থোপেডিক্সের চিকিৎসায় পিআরপির ব্যবহার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি দিবা, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের সকল দর্শক এবং শ্রোতাদেরকে। স্যার, যেমনটি প্রথমে বলছিলাম যে আমরা আমাদের প্রতিদিনের নানাবিধ কাজ করতে যেয়ে কিন্তু কোনো না কোনো ব্যথার সম্মুখীন হই। তার মধ্যে কমন ব্যথাগুলোই কিন্তু হচ্ছে যে আমাদের হাঁটুতে ব্যথা বা ঘাড়ে ব্যথা হচ্ছে, স্পাইনে ব্যথা হচ্ছে, জয়েন্টে ব্যথা হচ্ছে। প্রথমে আপনার কাছে একটু জানবো যে এই ব্যথাগুলো আসলে কেন হয়ে থাকে। খেয়াল করেন যে স্বাভাবিক যখন একটা স্কিনের কথা যদি মনে করেন ধরি, আমি বলি যে একটা ইনট্যাক্ট স্কিন, সেখানে কিন্তু কোনো মনে করেন যে ব্যথা নাই। কিন্তু যখন আমরা একটা অ্যাক্সিডেন্ট হলো, ঘর্ষণ হলো, ফ্রিকশন হয়ে স্কিনটা ক্ষত হয়ে গেল, অ্যাব্রেশন হলো, তখন সেখানে কিছু নার্ভ এন্ডিং এক্সপোজ হয়ে গেল এবং নার্ভই হচ্ছে ব্যথার কারণ। কাজেই ক্ষত যেখানে সৃষ্টি হয় বা কোনো একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন যেখানে থাকে সেখানে কিন্তু ব্যথা হয়। এবং ব্যথা হচ্ছে যে মানে ফিলিং অফ ডিসকমফোর্ট ডিউ টু নার্ভ অরিজিন। এবং মানে এটা কোনো ডিজিজ হতে পারে বা কোনো ডিজেনারেশন থেকে বা কোনো ট্রমা থেকে মনে করেন যে পেনের উৎপত্তি হয়। আচ্ছা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সিনারিওটা আসলে কেমন, যে অর্থোপেডিক্স রিলেটেড যে ব্যথাগুলো হচ্ছে সেটা কি ডিজেনারেটিভ নাকি কোনো ভিটামিন ডি বা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে? এটা বিভিন্নভাবেই করা যায়। ধরেন কিছু আছে ডিজেনারেটিভ প্রসিডিউর, এর মধ্যে ধরেন হাঁটু ব্যথা, হাঁটুর অস্টিও আর্থাইটিস এগুলো থাকবে। তারপর ধরেন যে লো ব্যাক পেন, ক্রনিক লো ব্যাক পেন, ডিস্কের ডিজেনারেশন বা ফ্যাসেট জয়েন্টের ডিজেনারেশন। হ্যাঁ, এবং মনে করেন যে আরও আছে যে অস্টিওপোরোসিস নামক, যে এটাকে আমরা বলি যে সাইলেন্ট কিলার। এটা মানে এজের কারণে হতে পারে, যে স্পেশালি ধরেন পোস্ট ম্যানোপজাল উইমেন যারা আছে, আর এছাড়া পুরুষ বা মহিলা মনে করেন যে 65 বা 70-এর উপরে যখন বয়স যায় তখন কিন্তু সবারই অস্টিওপোরোসিস হয়। এরপর আমরা ট্রমাটিক কারণও বলতে পারি, যে ট্রমা হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মনে করেন যে কোনো কিছু ইনজুরি হলো, অথবা মনে করেন যে কোনো বোন ফ্র্যাকচার হলো, অথবা কোনো মনে করেন যে ডিস্ক মনে করেন যে ডিসপ্লেস হয়ে কোনো নার্ভের উপর চাপ দিল, এগুলোও কিন্তু মনে করেন ব্যথার কারণ। আরও যদি বলেন আপনি যে নিওপ্লাস্টিক কজ বলতে পারেন, যে ক্যান্সারের কথা আমরা জানি যে ইউজুয়ালি বিনাইন কোনো টিউমার যদি হয়, হ্যাঁ, তাহলে বিনাইন টিউমারে, নিষ্পাপ টিউমার যেটাকে আমরা বলি, তাতে সাধারণত ব্যথা হয় না। কিন্তু যখন সেই টিউমারটা মানে ক্যান্সারাস পর্যায়ে চলে যায়, যে ম্যালিগনেন্ট টিউমার হয়, তখন সেই ম্যালিগনেন্সির কারণে যে ওই ডিজিজটার কারণে পেইন হয়, অথবা সে যখন বড় হয়, দ্রুত বড় হতে থাকে, তখন সারাউন্ডিং স্ট্রাকচারের উপর চাপ দেয় এবং এই চাপের মধ্যে নার্ভ মানে নিউরোলজিক্যাল টিস্যুও পড়ে, তখন কিন্তু মনে করেন যে ব্যথা হয়। তারপর নার্ভকে মানে ইনারভেট করে, এই সমস্ত কারণে মনে করেন যে ব্যথার কারণ আমরা বলতে পারি যে ডিজেনারেটিভ হতে পারে মেটাবলিক কজ, হতে পারে ট্রমাটিক, হতে পারে নিওপ্লাস্টিক। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত মানুষ যে ধরনের ব্যথাগুলো অনুভব করছে বা ভুগছে, আমরা যদি বলি, কোন ব্যথাগুলো সব থেকে বেশি দেখা যায়, বা আপনার কাছে কোন ধরনের পেশেন্টরা সব থেকে বেশি ব্যথা নিয়ে আসে? রাইট, আমি তো অর্থোপেডিক সার্জন, স্পাইন সার্জন। আমার কাছে যে রোগীগুলো আসে মানে সবচেয়ে বেশি আসে কোমর ব্যথা নিয়ে, এবং এটা ডিস্ক রিলেটেড পিএলআইডি রোগীরা আসে। এরপর আসেন ধরেন যে জয়েন্ট ব্যথার ভিতরে হাঁটু ব্যথা নিয়ে আসে, এবং হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস যেটা আমরা বলি, যে হাঁটুর ভিতরে যে কসকস হাড্ডি আছে সেটা যদি ক্ষয় হয়, তখন ওই কসকস হাড্ডি ক্ষয় হয়ে বোনসগুলো কাছাকাছি চলে আসে, বোনসে ফ্রিকশন হয় এবং নার্ভ এন্ডিংগুলো এক্সপোজার হয়ে যায়, মনে করেন যে ব্যথা হয়। এরপরে শোল্ডার জয়েন্টে ব্যথা নিয়ে আসতে পারে ফ্রোজেন শোল্ডারের কারণে। তারপরে আমাদের যে এলবো জয়েন্ট আছে, এলবো জয়েন্টের বাইরের দিকে আমরা বলি যে ল্যাটারাল এপিকন্ডাইল থাকে, এইটার যদি ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, সেটাকে আমরা বলি ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বা টেনিস এলবো। আবার এটার যদি মিডিয়াল সাইডে পেন হয়, তাহলে আমরা এটাকে বলি মিডিয়াল এপিকন্ডাইলাইটিস বা গলফার্স এলবো বলা হয়। এরপরে মনে করেন যে অনেক সময় ফিমেলরা বলে যে রাতে তার এই আঙ্গুলগুলো ঝিরঝির করে মনে করেন কালায় ভেঙে আসে এবং রাতের বেলা তার ঘুম ভেঙে যায়, এটাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। এই সমস্ত নানাবিধ মনে করেন যে পেশেন্ট আমরা পেয়ে থাকি। তবে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি আসে অস্টিও আর্থাইটিস নি
এবং লো ব্যাক পেন মানে কোমর ব্যথা নিয়ে সবচেয়ে বেশি রোগীরা প্রেজেন্ট করে আমাদের কাছে। স্যার, আপনি বলছিলেন যে লো ব্যাক পেন বা হাঁটু ব্যথা নিয়ে সব থেকে বেশি আসে। যখন রোগীরা আসে তখন আসলে কোন স্টেজে তারা থাকে? এটা কি প্রাইমারি স্টেজে, নাকি আমরা বলতে পারি যে একেবারে অ্যাডভান্স স্টেজে চলে আসে? এটা আসলে ডিফার করে যে প্যাশেন্ট কোন সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে আসতেছে বা তার লেখাপড়ার স্ট্যাটাস কি। যেমন আমাদের শহরে যারা আমরা লাইফ লিড করছি, যারা সচেতন একটু অথবা মনে করেন অর্থনৈতিকভাবে সচ্ছল যারা, এরা কিন্তু অল্প সমস্যা শুরুতেই প্রেজেন্ট করে যে তার কি হলো, মানে সেটাকে সে ডায়াগনোসিস করতে চায়, চিকিৎসা চায়। কিন্তু গ্রাম থেকে যখন আসে অথবা মনে করেন যে একজন দরিদ্র মানুষ যখন আসে, তখন কিন্তু সে চেষ্টা করে প্রথম যে ওষুধের দোকান থেকে 2-4টা প্যারাসিটামল বা ব্যথার ওষুধ খেয়ে সেটাকে করতে পারে কি না। এবং আমাদের দেশে যেহেতু মানে চিকিৎসার জন্য কোনো ইন্স্যুরেন্স করা নাই এবং সবাইকে নিজের পকেটের টাকা খরচ করে চিকিৎসা নিতে হয়, মানে অল্প কিছু ক্ষেত্রে সরকারি যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা আমাদের জনগোষ্ঠীর তুলনায় আসলে অপ্রতুল। সেই জন্য মানুষের যারা একটু দরিদ্র মানুষ এরা কিন্তু লেটে প্রেজেন্ট করে। সেই জন্য যখন মনে করেন যে গ্রাম থেকে আসে অথবা কোনো বস্তি থেকে আসলো, মানে গরিব মানুষ যখন আসে অথবা তারা লেখাপড়ার আলোয় আলোকিত হতে পারে নাই, তাহলে সেই মানুষগুলো কিন্তু লেটে প্রেজেন্ট করে। ল্যাক অফ নলেজের জন্য কিন্তু অনেকে দেরিতে আসছে। এবং এখানে কিন্তু আরেকটা গ্রুপও কিন্তু আছে, যেমন আপনি বলছিলেন যারা সলভেন্ট বা হাই প্রোফাইলের মানুষ যারা, তারা কিন্তু খুব দ্রুত ডায়াগনোসিসের আন্ডারে আসছে। কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা গ্রুপ আছে যাদের এই ধরনের ব্যথা অনুভব তারা করছেন, নিজেরাই ভিটামিন ডি অর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তারা বা মাল্টিভিটামিন তারা ইনটেক করছেন, এবং অনেক পরে যখন সেটা সিভিয়ার লেভেলে চলে যায় তখন কিন্তু তারা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। স্যার, এক্ষেত্রে আপনার মতামতটা আসলে কি? হ্যাঁ, এই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে দেখেন, যে ব্যথা যখন শুরু হবে, আমরা তো পেইন নিয়ে অর্থোপেডিক সার্জনরা, মানে ব্যথা তো কোনো ডিজিজ না, ব্যথা হচ্ছে অন্য একটা অসুখের মানে ডিজিজের একটা সিমটম। যেমন জ্বর, ফিভার কিন্তু কোনো ডিজিজ না। ফিভার হচ্ছে একটা অন্য একটা প্যাথোলজি শুরু হলো শরীরের ভিতর, তার একটা ডিজিজ শুরু হলো, সেটা সিমটম আসে ফিভার নিয়ে। কাজে এই যে ব্যথা যখন আসে তখন রোগীদের উচিত যে শুরুতেই ডাক্তারের পরামর্শ নেওয়া। হ্যাঁ, যে কোনো জটিল কঠিন পর্যায়ে চলে যাওয়ার আগেই যদি আর্লি ডিটেকশন করা যায় তাহলে সেটা অল্প রেমেডিতে এবং সহজে কিন্তু সেটা দূর করা সম্ভব। কিন্তু যদি মনে করেন হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের কথা আমি যদি ধরি, এটা গ্রেড স্টেজিং আছে, স্টেজ 1, 2, 3, 4। এখন স্টেজ 4-এ কেউ আসলো যখন তার জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি লাগবে, তাহলে সেই রুগীগুলো কিন্তু মনে করেন যে তার জন্য কিন্তু অনেক মানে তার চিকিৎসাটা, তার ম্যানেজমেন্টটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং, বিকজ টোটাল নি রিপ্লেসমেন্ট করার মনে করেন যে সামর্থ্য কিন্তু সকল রোগীর নাই। আবার মানে অনেক সময় শরীর পারমিট করে না, যে তার অনেক কোমরবিডিটি আছে, অথবা তার মনে করেন অর্থনৈতিক অবস্থা মনে করেন যে দুর্বল, সে এত দামি অপারেশনটা করতে পারবে না। কিন্তু সে যদি আর্লি প্রেজেন্ট করে তাহলে কিন্তু কনজারভেটিভ চিকিৎসা দিয়ে এই রোগীটাকে সারিয়ে তোলা সম্ভব, আরোগ্য করা সম্ভব। আপনি যেহেতু বলছেন যে এই ধরনের ডাটাগুলো আমাদের দেশে কিন্তু নেই, এক্ষেত্রে ডাটাগুলো যেন নথিভুক্ত আসলে থাকে সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে, যে পর্যায়ে আমরা বলি না কেন, সেক্ষেত্রে একজন অর্থোপেডিক্সের ডক্টর হিসেবে আপনার কাছে কি মনে হয় এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর তাদের আসলে কি করণীয়? মনে করেন যে নীতি নির্ধারণী পর্যায়ের একটা প্রশ্ন করেছেন যে এই যে মানে আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা তো বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স ইন্ডিয়াতে অ্যাটেন্ড করি, বা ইন্ডিয়ানদের সাথে দেশের বাইরে বিশ্বের অন্য দেশেও অ্যাটেন্ড করি। তো দেখি যে ওরা যদি একটা 10টা অপারেশন করলো মনে করেন, সেই 10টাই কিন্তু ডাটা সংরক্ষণ করে এবং ওরা ওইটা থেকে মনে করেন যে প্রেজেন্ট করে। কিন্তু আমাদের দেশে আমাদের শিক্ষকদের দেখতেছি, ইভেন আমি আমার নিজস্ব আমার কলিগদের দেখি যে তারা থাউজেন্ডস অফ বা হান্ড্রেডস অফ অপারেশন করতেছে, অনেক জটিল অপারেশন করতেছে, এগুলো কোনো ডকুমেন্ট রাখা হয় না, মানে এই ট্র্যাডিশনই তৈরি হয় নাই। সেজন্য ডাটা সংরক্ষণ করা, নথিভুক্ত করা, এটা কিন্তু আইনগতভাবে লিগ্যাল অ্যাসপেক্টেও এটা খুব মনে করেন যে গুরুত্বপূর্ণ, রিসার্চ অ্যাসপেক্টেও খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশের স্বাস্থ্য নীতিমালা কি হবে অথবা হেলথের প্ল্যানিং কি হবে, এই জন্য ডাটা প্ল্যানিং এর কথা বলছেন। আমার মনে হয় এই বিষয়টা না আমাদের আরেকটু বিস্তারিত আলোচনা করা উচিত, এবং আপনার কাছ থেকেও জানতে চাই আসলে কি করা উচিত। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান।
স্যার আপনি বলছিলেন ডাটা প্ল্যানিং নিয়ে, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে সেটা একটু কম হচ্ছে। সেটার কারণটা আসলে কি? সেটা আসলে দেশ যখন উন্নত হবে, সচ্ছল হবে, সলভেন্ট হবে, তো তখন কিন্তু অনেক কিছুই মনে করেন যে সম্ভব। যে আমরা মনে করেন যে দেশের বাইরে যখন যাই, আপনি এই বিল্ডিংটা উঠেছেন তাই না, এই বিল্ডিং উঠবেন যে মনে করেন সিঁড়ি দিয়ে যদি আপনি চলেন, আপনি যদি দেশের বাইরে গিয়ে থাকেন, ওখানকার সিঁড়ি দেখবেন আর এখানকার সিঁড়ি দেখবেন, এতে মনে করেন যে বুঝতে পারবেন যে আমাদের কোথায় কোথায় ল্যাকিংস আছে। সেজন্য আমাদের এই ডাটা সংরক্ষণ করার জন্য যেমন লোকবল দরকার, এটার জন্য বাজেট দরকার। হ্যাঁ, এটার জন্য আসলে দেশ অর্থনৈতিকভাবে উন্নত না হলে এই রিসার্চের মনে করেন যে কাজগুলো, তবে এগুলো শুরু করা যেতে পারে। আমাদের যে সীমিত সামর্থ্য আছে এটা দিয়ে শুরু করা যেতে পারে। আমরা শুরুটা করতে পারি, তাহলে বেটার পারফর্ম করতে পারবো। আমরা প্রত্যাশা করতেই পারি যে অদূর ভবিষ্যতে এটা খুব শীঘ্রই শুরু হবে। আমরা সরাসরি চিকিৎসায় চলে যাচ্ছি। অর্থোপেডিক্সের চিকিৎসার ক্ষেত্রে আধুনিক কি পদ্ধতি আমাদের দেশে চালু হয়েছে? চিকিৎসার তো যে কোনো চিকিৎসার দুইটা পদ্ধতি আছে। একটা বলি আমরা কনজারভেটিভ চিকিৎসা, একটা হলো যে অপারেশনের বাইরে যে সকল প্রসিডিউর আছে সেটাকে আমরা কনজারভেটিভ চিকিৎসা বলতে পারি। আরেকটা বলতে পারি যে সার্জিক্যাল চিকিৎসা। তো আমরা সার্জিক্যাল চিকিৎসার কথাটা একটু বলে নেই যে এমন আজকে থেকে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ যখন হয়, তখন কিন্তু আমাদের দেশে অর্থোপেডিক্স চিকিৎসা, স্পেশালি ভাঙাচোরার যে চিকিৎসা, ট্রমা পেশেন্টের যে চিকিৎসা, সেগুলো কী ছিল, প্রত্যেক গ্রামে গ্রামে বা মনে করেন এক একটা জেলা একজন কবিরাজ ছিল। সেই কবিরাজরাই মনে করেন যে চিকিৎসা করতো, মনে করেন যে ভাঙা লতা পাতা দিয়ে, মনে করেন যে মালিশ টালিশ দিয়ে মনে করেন যে চিকিৎসা করতো। আর সার্জারি যেগুলো সহজে পারফর্ম করা যায়, সেই সার্জারিগুলো জেনারেল সার্জনরা করতো, কারণ আমাদের দেশে অর্থোপেডিক সার্জারি তখনও ওইরকমভাবে শুরু হয়নি। এবং ইংল্যান্ড থেকে যারা FRCS করে এসেছেন, যাদের অর্থোপেডিক্সের একটু ট্রেনিং আছে, এরা কেউ অর্থোপেডিক সার্জারি মানে এস্টাবলিশ করেছে বাংলাদেশে। কিন্তু আমাদের দেশে যখন যুদ্ধ চলে, তখন আর্জি গাস নামক একজন মানে আমেরিকান ভদ্রলোক সার্জন, উনি খ্রিস্টান মিশনারি, উনি তখন এদেশে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসার জন্য, এখন বর্তমান যেটা সোহরাওয়ার্দী হাসপাতাল, হ্যাঁ, ওইখানে বারান্দার মধ্যে মনে করেন যে ঢেকে ঢুকে তাকে একটা মনে করেন যে জায়গা দিল, যে ওখানে সে অ্যাম্পুটেশন করবে বা মনে করেন যে প্রাইমারি চিকিৎসা, প্রাইমারি রিপেয়ার টিপার এগুলো মনে করেন যে করবে। এখন যেটা নিটোর পঙ্গু হাসপাতাল হলো, এখন এখানে অনেক অর্থোপেডিক্সের দুনিয়ার লেটেস্ট যে সমস্ত চিকিৎসা বিশ্বের অন্য দেশে হয়, এখানে হয়। এবং আমাদের দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এবং প্রাইভেট যে সমস্ত হসপিটাল আছে, সকল হসপিটালে এখন কিন্তু উন্নত মানের অর্থোপেডিক্সের মনে করেন যে চিকিৎসা হয়। আমরা যারা অর্থোপেডিক্সের সার্জন আছি, তারা দেশে এবং দেশের বাইরে থেকে ট্রেন্ড হয়ে এই সার্ভিসগুলো কিন্তু রোগীদের জন্য মনে করেন যে প্রোভাইড করছি। কনজারভেটিভ চিকিৎসার কথা যেটা আমরা বলছিলাম, যে সবার তো অপারেশন লাগে না। যেমন কোমর ব্যথার কথাই যদি আপনি ধরেন, যে কোমর ব্যথার 90% প্যাশেন্টের কনজারভেটিভ চিকিৎসা ভালো হয়, মানে অপারেশন ছাড়া চিকিৎসা ভালো হয়। এর ভিতরে কী কী আছে? ধরেন ওষুধপত্র দিয়ে চিকিৎসা করা, বিশ্রাম দেওয়া, ফিজিওথেরাপি এবং ইনজেকশন প্রসিডিউর আছে। যেমন হাঁটু ব্যথা, অস্টিওআর্থাইটিসে আগে ইনজেকশন দেওয়া হতো, স্টেরয়েড ইনজেকশন দেওয়া হতো। কিন্তু বাংলাদেশে আমি গত 6 বছর থেকে, এবং আমাদের আরেকটা সেন্টার আছে মনে করেন যে ঢাকায়, যে যারা অস্ট্রেলিয়া থেকে মনে করেন যে PRPর উপরে ট্রেনিং নিয়ে এসে PRPর মাধ্যমে অস্টিওআর্থাইটিস এবং অন্যান্য অর্থোপেডিক্স যে সমস্ত অসুখ আছে এগুলোর মনে করেন যে চিকিৎসা করছি। তো স্পেশালি আমি একটা লেটেস্ট একটা কনজারভেটিভ চিকিৎসার কথা বলবো, সেটা হলো PRP। PRP হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। বিং এ ডক্টর, আপনি যে জানেন যে আমাদের আমাদের শরীরের ভিতরে যে রক্ত আছে তার দুইটা উপাদান আছে। একটা হলো সেলুলার কম্পোনেন্ট, RBC, WBC বা প্লেটলেট বলা হয়। এবং প্লেটলেটের কথাটা সাধারণ মানুষও যে জানে, কারণ গত 22-23 বছর থেকে বাংলাদেশের যে ডেঙ্গু রোগের যে প্রাদুর্ভাব চলছে, ওখানে প্লেটলেট কমে যায়, রোগীরাও সেটা জানে, ডাক্তাররাও সেটা জানে। কাজে এইতে প্লেটলেটের নাম মনে করেন যে মানুষ জেনেছে যে এটা হলো রক্তের তৃতীয় একটা রক্তকণিকা বা অনুতকণিকা। কিন্তু স্যার এই PRP ট্রিটমেন্ট সম্পর্কে জানে। তো আমি সেই কথাই বলছি। তো এই প্লেটলেট সম্পর্কে আমরা আগে জানতাম যে প্লেটলেট শুধু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যে এটা একটা ন্যাচারাল একটা প্রোটেক্টিভ প্রসিডিউর। কিন্তু এই যে মানে গত 15-20 বছর যাবৎ এইটাও আবিষ্কার হয়েছে যে প্লেটলেটের ভিতর শুধু এই ক্লোটিং ফ্যাক্টর না, আরও কিছু প্রোটিন আছে যেটা গ্রোথ ফ্যাক্টর, যারা টিস্যু রিজেনারেশনে সাহায্য করে। ওই আমি অনেকদিন শুরুতে আপনাকে বলেছিলাম যে স্কিনে অ্যাব্রেশন হলো তখনই ব্যথা হয়। হাঁটুতে কেন ব্যথা হচ্ছে? হাঁটুতে কসকসা হাড্ডি, যেটা কার্টিলেজ, যেটা আমরা বলি মিডিয়াল মেনিসকাস, ল্যাটারাল মেনিসকাস, সেই মেনিসকাসটা ক্ষয় হয়ে যাচ্ছে, ডিজেনারেশন হচ্ছে।
যার ফলে ওইটা যে প্রোটেকশন দিত দুই হাড্ডির মাঝখানে মনে করেন যে থেকে, তো সেই হাড্ডির মাঝখানে আর কোনো প্রোটেকশন থাকতেছে না, যার ফলে পেইন হচ্ছে। কাজেই পিআরপি কি করে, পিআরপির ভিতরে যে গ্রোথ ফ্যাক্টর আছে সেটা আমাদের কার্টিলেজের ভিতরে যে কন্ড্রোসাইট আছে সেই কন্ড্রোসাইটকে স্টিমুলেট করে টু রিজেনারেট নিউ কার্টিলেজ। আচ্ছা, যার ফলে আমরা দেখেছি, আমার কাছে অনেক এক্সরে আছে, আমরা ডাটা সংরক্ষণ করি, যে আগে যেখানে স্পেসটা একদম কমে গেছিল, দুই হাড্ডি লেগে গেছিল পরস্পর, আমরা যদি 6 মাস পর বা 1 বছর পরে দেখি যে স্পেসটা বেড়েছে, দ্যাট মিনস এটা এভিডেন্স হলো যে ওখানে কার্টিলেজ তৈরি হওয়ার কারণে দুই হাড্ডি স্পেস দিয়ে দিচ্ছে কার্টিলেজকে, যার ফলে হাড্ডির ভিতর গ্যাপ বেড়েছে এবং রুগীরাও মনে করেন যে ক্লিনিক্যালি মানে পেইন ফ্রি হচ্ছে। এটা হলো পিআরপির একটা অ্যামাজিং একটা বিষয় জানতে চাই, যেহেতু পেনের কথা আপনি বললেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই 15-20 বছর আগে কোনো কারণে হয়তো অ্যাক্সিডেন্টাল কারণে হাড়ের কোথাও হয়তো ব্যথা পেয়েছে, সেই ব্যথাটা কিন্তু দেখা যায় পরবর্তী সময়টাতে হালকা হালকা করে তিনি বলে থাকেন যে আমার এই জায়গাটায় একটু একটু করে ব্যথা করে নর্মাল বা স্বাভাবিক কাজকর্ম করার সময়। এক্ষেত্রে কি পিআরপি ভালো কাজ করতে পারে? এক্স্যাক্টলি, এখানে হলো যে আপনার মানে পোস্ট অস্টিওআর্থাইটিসের যতগুলো কজ আছে, পোস্ট ট্রমাটিক অস্টিওআর্থাইটিস একটা টাইপ আছে। আপনি বলছিলেন যে 15-20 বছর আগে সে খেলতে যে স্পোর্টস ইনজুরি হয়েছে অথবা অ্যাক্সিডেন্ট করে সে মানে তার ইনজুরি হয়েছে, তো ওইখানে যে অ্যাক্সিডেন্ট করলো সে স্বাভাবিক মানুষের চেয়ে তাড়াতাড়ি অস্টিওআর্থাইটিসে বা ট্রমাটিক অস্টিওআর্থাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কাজে তার যে পেইন, এই ক্রনিক পেইন, এটাও পিআরপিতে অ্যাক্সিডেন্ট কাজ করে। এক্ষেত্রে স্যার একটু জানবো যে পিআরপি ব্যথা তো কমাচ্ছে, তার পাশাপাশি কি টিস্যু রিপেয়ারের কাজটাও করে ফেলছে? এক্স্যাক্টলি, টিস্যু রিপেয়ার কাজ করছে। ওই আমি যে বললাম যে আগে পিআরপি শুরু করার আগে মনে হচ্ছিল যে জয়েন্টের যে ফিমারটা এবং টিবিয়াটা একদম লেগে আছে, তো পিআরপি দেওয়ার পর আপনার 6 মাস পর এক্সরে করলেন, দেখেন এই স্পেস একটু বেড়েছে। বাড়া মানেই হলো যে ওখানে কার্টিলেজ তৈরি হয়েছে, কার্টিলেজ তৈরি হওয়ার পর কার্টিলেজকে হাড্ডি স্পেস দিয়েছে, যার ফলে হাড্ডি ফাঁক হয়ে গেছে, মানে তার স্পেসটা তৈরি হয়েছে। কাজে এইটাই কিন্তু যে টিস্যু যে তৈরি হলো, রিজেনারেট করলো, এটার হলো প্রমাণ। স্যার আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে বা জানার ইচ্ছা রয়েছে যে পিআরপি কি স্থায়ী কোনো সমাধান নাকি সাময়িক ব্যথাটাকে উপশম করছে? পিআরপি নিয়ে আমার কাজ করার এক্সপিরিয়েন্স হলো 6 ইয়ার্স ইন বাংলাদেশ। কাজে আমি 6 বছরের কথা বলতে পারবো যে আমি 7 to 8,000 জয়েন্ট পিআরপি দিয়েছি। আর কারণ পিআরপি তো অনেকগুলো সেশন থাকে। ইয়েস, আমি সাধারণত 3টে সেশন দিই 1 মাস পর পর। আর আমি মেরুদণ্ডী পিআরপি দিয়েছি 4,000 থেকে 4,500 লোকের। তো এর ভিতরে যে জয়েন্টে যাদেরকে 7,000 রোগীর পিআরপি দিয়েছি, তাদের বুস্টার ডোজ দিতে হয়েছে 1 বছর পরে বা 2-3 বছর পরে, এরকম মাত্র 5-7 জন রোগী হবে। তার মানে হলো আর বাকি সবাই ভালো আছে। আচ্ছা, হ্যাঁ, কাজে আই হ্যাভ দি এক্সপিরিয়েন্স ফর 6 ইয়ার্স। তবে আমি আশা করি যে কার্টিলেজ যেহেতু নতুন করে তৈরি হয়, কাজে এটা আমি ঠিক বলতে পারবো না যে এটা মানে আজীবন কোনো প্রোটেকশন দিবে কিনা। তবে এটা যেহেতু বায়োলজিক্যাল চিকিৎসা, এটা কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, রোগীর শরীর থেকে রক্ত নিয়ে তৈরি করা হয় সেন্ট্রিফিউজ করে। কাজেই সেটা যদি মনে করেন যে কারো 10 বছর পর পর একটা ডোজ দিতে হয় ইনজেকশন, আমি মনে করি সেটাও অ্যাকসেপ্টেবল। যদি ন্যাচারাল জয়েন্টকে রেখেই আমরা রোগীকে কমফোর্টেবল লাইফ দিতে পারি এবং যদি অপারেশন না করতে হয়, সেটাই কিন্তু মানুষের চাওয়া। আমার মনে হয় আমার যে প্রশ্নটা জানার ছিল এবং দর্শকদেরও মনে হয় একই বিষয়টা জানার ছিল, আপনি খুব চমৎকারভাবে উত্তরটি দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওভারঅল অর্থোপেডিক্স রিলেটেড ট্রিটমেন্টের জন্য যে পিআরপি কতটা কার্যকরী সেটি আমাদেরকে স্পষ্টত করে বলে বোঝানোর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়েন। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।